তোমার বাবা যদি এখানে থাকে তাহলে কিন্তু আমি চলে যাব। ঠিক তখনই শফিক তার বউকে কষে একটা থাপ্পড় মারে আর বলে, তোর এত বড় সাহস হয় কি করে আমার বাবাকে নিয়ে কথা বলতে? আমি এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, তাই তোকে আর কিছু বললাম না। তা না হলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। উনি আমার জন্মদাতা পিতা, ওনাকে সম্মান দিয়ে কথা বলবা। আর কি বললা তুমি? বাড়ি চলে যাবা বলছিলা না? এখনই ব্যাগ গোছাও, এখনই তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও। তোমার মতো স্ত্রী আমার প্রয়োজন নাই। এলাকার নামকরা ব্যবসায়ী শফিক সাহেব এসেছেন তার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে। বৃদ্ধাশ্রমের গেটে এসে নক করলেন। ভেতর থেকে বৃদ্ধাশ্রমের কেয়ারটেকার বেরিয়ে আসে আর বলে, জি ভাইয়া বলেন, কি লাগবে? শফিক সাহেব বলে, আসলে ভাই আপনাদের এখানে একটা রুম দরকার ছিল তো, আমার বাবা থাকবে আর কি। না মানে একটু কম দামের মধ্যে হলে ভালো হইতো, একটু দেখবেন? কেয়ারটেকার বলে, আচ্ছা ভাইজান আপনি একটু দাঁড়ান, আমি দেখে আসছি। এই বলে সে ভিতরে চলে গেল। একটু পরেই শফিক সাহেবের এলাকার সজীব মিয়া তাদের বৃদ্ধাশ্রমের গেটে দেখে তাদের দিকে এগিয়ে যায় আর বলে, ভাইয়া আপনি চাচাকে নিয়ে বৃদ্ধাশ্রমের গেটে কাউকে খুঁজছেন নাকি? শফিক সাহেব বলে, না মানে আব্বারে এখানে একটু রাখতে আসছি। আপনি ওনাকে রাখতে আসছেন মানে? রাখতে আসছেন তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? না মানে ওই কেয়ারটেকারকে একটু বললাম একটু কম দামে রুম যাতে ম্যানেজ করে দেয়, এই জন্য দাঁড়িয়ে আছি। চাচাকে আপনি বৃদ্ধাশ্রমে রাখবেন? আর আসলে কি বলবো, তোমার ভাবির লোকে আব্বার সাথে বনে না, আর তারা কেউ কারোর সাথে থাকতে চায় না, সারাদিন ঝগড়াঝাটি করে। আর এই বিষয়টা নিয়ে আমিও একটু মানসিকভাবে চিন্তায় আছি, তাই ভাবলাম বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি, হয়তো একটু ভালো থাকবো। আর তোমার ভাবিও বইলা দিছে যে সবার সাথে সে এক জায়গায় থাকতে পারবে না। সজীব বলে, কিছু মনে না করলে কিছু কথা বলতাম আপনাকে। না মানে ভাইয়া, আপনি তো এলাকার প্রভাবশালী একজন, অনেক টাকা পয়সা আছে আর অনেক পাওয়ারফুল একজন মানুষ। আপনি আপনার বাবাকে নিয়ে যে বৃদ্ধাশ্রমে আসছেন, ব্যাপারটা কেমন না? শফিক সাহেব বলে, না আমিও বাবাকে বলেছিলাম একটু মানিয়ে নেওয়ার জন্য, কিন্তু বাবা পারে নাই। সজীব বলল, না মানে আপনি যে আপনার বাবাকে এখানে রেখে যাবেন, সমাজের মানুষ তো আপনাকে অনেক কিছুই বলবে, যে অনেক প্রভাবশালী বিত্তবান হয়েও আপনার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলেন। তোমার ভাবি ডেইলি বিচার দেয় আব্বার নামে, আর আব্বাও ডেইলি বিচার দেয় তোমার ভাবির নামে, এভাবে তো চলা যায় না। সজীব বলে, ভাই শুনেছি আপনারও নাকি একটা ছেলে আছে, আপনি তার জন্য কিছু কিনলে সেটা কি বাজারের সেরা জিনিস কিনতেন না? তেমনি আপনার বাবাও যখন আপনার জন্য কিছু কিনতো, সেটা কি ভালো জিনিস কিনেছে না? তাহলে আপনি এখন তার জন্য কেন সবচেয়ে কম দামি রুমটা খুঁজছেন? আপনি তো শিক্ষিত মানুষ, আপনার তো একটু বোঝা উচিত ছিল। কোন স্বার্থে আপনাদের জ্বালাবে একটু বলেন তো? তারও তো এখন একটা আশ্রয় দরকার। আর পিতামাতা হচ্ছে সন্তানের জন্য জান্নাত স্বরূপ, আর জান্নাতকে পেয়েও যারা কাছে রাখতে পারলো না, তার মতো আসলে কপাল পোড়া আর কেউ নেই। আসলে আপনাকে বোঝানোর মতো আমার ক্ষমতা নাই ভাই। পিতামাতার জায়গায় একটু নিজেকে বসিয়ে তাদের জায়গা থেকে একটু চিন্তা করে দেখবেন। বউ আপনাকে কান পরা দিচ্ছে বলে আপনি বউয়ের কথায় আপনার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যাবেন? এটা কি আসলে ঠিক? আপনাদের 14 পুরুষ আমাদের এলাকায় সালিশ দরবার করেছে, বিচার করেছে, আপনারাও করেন। আপনারা যখন বিচারে বসবেন, তখন যদি আপনাদের উপরে আঙুল তুলে কেউ বলে, ভাই আপনার বাবাকেই তো আপনি বৃদ্ধাশ্রমে রেখেছেন, তাহলে আমাদের বিচার কি করবেন? তখন কোনো উত্তর দিতে পারবেন? ভাই আর কিছু বলতে চায় না, ভুল হলে মাফ করে দিবেন। আসি ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই বলে সজীব চলে গেল। শফিক সাহেব ততক্ষণে ভুলটি বুঝতে পারেন। তখন সে বাবাকে বলে, বাবা আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি বাবা, তোমার আর বৃদ্ধাশ্রমে থাকা লাগবে না বাবা, তোমার এখন বাড়ি যাওয়া লাগবে বাবা। বাবা বলে, না বাবা আমি এখানেই থাকবো। শফিক সাহেব বলে, না বাবা ওই ঘর তোমার, ওই বাড়ি তোমার। বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এতদিন আমি আমার বইয়ের কথায় অন্ধ হয়েছিলাম, তুমি আমারে মাফ করে দাও বাবা, বাড়ি চলো বাবা, তোমার আর এখানে থাকা লাগবে না বাবা। এই বলে শফিক সাহেব তার বাবাকে নিয়ে বাড়ি চলে গেলেন। দরজায় গিয়ে নক করলেন। তার বউ ভেতর থেকে দরজা খুলে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আর বলে, কি ব্যাপার আবার চলে আসলা? আর তোমার বাবাকেও সাথে নিয়ে আসছো যে? দেখো তোমার বাবা যদি এখানে থাকে তাহলে কিন্তু আমি চলে যাব। ঠিক তখনই
শফিক তার বউকে কষে একটা থাপ্পড় মারে আর বলে, তোর এত বড় সাহস হয় কি করে আমার বাবাকে নিয়ে কথা বলতে? আমি এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, তাই তোকে আর কিছু বললাম না। তা না হলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। উনি আমার জন্মদাতা পিতা, ওনাকে সম্মান দিয়ে কথা বলবা। আর কি বললা তুমি? বাড়ি চলে যাবা বলছিলা না? এখনই ব্যাগ গোছাও, এখনই তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও। তোমার মতো স্ত্রী আমার প্রয়োজন নাই। আরে আমরা এই 14 পুরুষ বিচার করে আসি এই এলাকার, আর এখন নিজের ঘরেই বিচার করতে পারি না। তাহলে কে মানবে আমাদের বিচার? তোমাকে চাইলে আমি তালাক দিতে পারতাম, কিন্তু দিলাম না। তোমাকে ভালো হওয়ার একটা সুযোগ দিলাম, তুমি আমার বাসা থেকে বের হয়ে যাবে। আর এখন থেকে আমার বাবা থাকবে এখানে। আর যেদিন তুমি মনে করতে পারবে যে আমার বাবার সাথে থাকতে পারবে, মানিয়ে থাকতে পারবে, সেদিনই তুমি আমার বাড়িতে চলে আসবা, তার আগে না। বের হো বলছি, বের হো বাড়ি থেকে। ততক্ষণে শফিকের বউ তার নিজের ভুলগুলি বুঝতে পারে। শফিকের বউ তার শ্বশুরের কাছে গিয়ে ক্ষমা চায় আর বলে, বাবা আমাকে মাফ করে দেন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর কখনো আপনার সাথে এমন করব না। বাবা তখন বলে, আমি তোমাদেরকে এমনি ক্ষমা করে দিয়েছি মা, আমি তো তোমাদের কাছে বেশি কিছু চাই না, শুধু তোমাদের সাথে থেকে একসাথে বাঁচতে চাই। আমি তো তোমাদের সংসার বোঝা হয়ে থাকতে চাই না। আমি চাই তোমাদের দুজনকে নিয়ে এই সংসারটিকে সুখী সমৃদ্ধ করে একসাথে বেঁচে থাকতে চাই মা। তারপর থেকে তাদের সংসারে আর বাবাকে নিয়ে কোনো সমস্যা হয়নি। আসুন আমরা স্বামীর বাবাকে বাবা মনে করি, বউর বাবাকেও বাবা মনে করি। সবাই একদিন বৃদ্ধ হব, আমরাও তো কারো না কারো বোঝা হয়ে যাব। আসলেই প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের জন্য আশীর্বাদ স্বরূপ, এবং প্রত্যেকটা বাবা মা তার সন্তানের জন্য বেহেশত। আসুন আমরা বেহেশতকে পায়ে ঠেলে না দেই, তাদেরকে মাথায় রাখি।